জুন 2024, অর্থাৎ আজ থেকে মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। বাংলাদেশের পুঠি অঞ্চলের মেয়ে রেমি ফেসবুক লাইভে আসে। লাইভটি দেখে খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে মেয়েটি বন্ধুদের সাথে আড্ডা দিতেই এই আয়োজন করেছে। সুন্দর একটা শাড়ি পরেছে, কানে দুল পরেছে, চোখে কাজল, কথার ধরনও বেশ মিষ্টি, সাবলীল আর স্বাভাবিক, একেবারে কোল্ড ব্লাডেড অ্যাপ্রোচ। এতটুকু লাইভ দেখেও অনেকে এখনো জানে না রিমি কি করতে যাচ্ছে ঠিক একটু পরেই। পুরোটা লাইভ জুড়ে রিমি তার জীবনের অনেক গল্প শেয়ার করে একেবারে ঠান্ডা মাথায়। ছোটবেলা, বেড়ে ওঠা, বাবা মায়ের সাথে সম্পর্ক, ম্যারিটাল লাইফ, শ্বশুরবাড়ি নিয়ে আলোচনা, পারিবারিক জীবন, আরো অনেক কিছু। তারপর সে লাইভটি খুব ঠান্ডা মাথায় বন্ধ করে হাসতে হাসতে। আর ঠিক তার কিছুক্ষণ পরই খবর পাওয়া যায় রেমি আত্মহত্যা করেছে। রেমি যে কারণে আত্মহত্যা করেছে তা শুধু রেমির গল্প না, আমাদের সমাজের হাজারো পরিবারের গল্প। দরজার চৌকাঠ পেরিয়ে হাজারো মানুষের নিত্য নৈমিত্তিক রুটিন রেমির জীবনের সাথে পাই টু পাই মিলে যায়। কেউ বলছেন রেমির আত্মহত্যার কারণ পারিবারিক কলহ, কেউ বলছেন বাবা মায়ের বিচ্ছেদ, আর্লি ম্যারেজ, প্রেম ভালোবাসা, আরো অনেক কিছু। কিন্তু সব মিলিয়ে রেমির আত্মহত্যার কারণটা আসলে কি তা জানার জন্য আপনি একদমই প্রস্তুত না। শুরুতেও বলেছি, আবারও বলছি, রেমির গল্প শুধু রেমির একার না, আমার আপনার মতো হাজারো মানুষের। বিশেষ করে মডার্ন দুনিয়ার টালমাটাল রিলেশনশিপ, উত্তর আধুনিকতা, তীব্র চাঞ্চল্যময় জীবন আর মানসিক অশান্তিতে ভোগা প্রত্যেক পোস্ট মডার্ন মানুষের। ভিডিওর সাথে সাথে তথ্য উপাত্তের মাধ্যমে আস্তে আস্তে এই কথা প্রমাণ হবে, কিন্তু তার আগে বলুন, আপনার সাথে কি কখনো এরকম হয়েছে আপনি নামাজ পড়ছেন, হঠাৎ নামাজের মাঝে আপনার মনে হলো হয়তো নামাজের কোনো এক রাকাত আপনি মিস করেছেন, অথবা যে সূরাটি পড়ছেন তার কোনো এক আয়াত আপনি ভুল করে পড়েননি। আপনি জানেন হয়তো আপনি সব ঠিকঠাকই করেছেন, আবার ভাবছেন হয়তো ভুল হয়েছে। সব মিলিয়ে আপনি একে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। আপনি বুঝতে পারছেন না কোনটা সঠিক আর কোনটা ভুল। আপনি নামাজ ভাঙলেন, আবার শুরু করলেন। আই এম সরি টু সে, আপনার ব্রেইন রেমির ব্রেইনের মতো আচরণ করছে। কিভাবে করছে তা বুঝতে আমাদের রেমির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কেস স্টাডি করতে হবে একেবারে ইনডেপথ। রেমির ভাষ্য মতে রেমির পরিবারে একেবারে শুরু থেকেই একটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো ঝামেলা চলছে। রেমির বাবা পরিবারের চাপে দ্বিতীয় বিবাহ করে। এরপর থেকে তার মা ব্যাপারটি মেনে নিতে পারছিল না। তাদের মধ্যে নানা রকম অশান্তি হতে থাকে আর এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। মোদ্দা কথা, রেমি ছোট থেকেই সেপারেটেড ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। বর্তমান সময়ে ডিভোর্স একটা সামাজিক ব্যাধি। আমি কথাটা কেন বললাম তার উত্তর পাবেন আমার এই ভিডিওতে। মডার্ন দুনিয়ায় ডিভোর্সের হার কেন এত বেশি তারও উত্তর আছে এখানে। কিন্তু এখনকার জন্য আমাদের আলোচনার বিষয়, ডিভোর্সের জন্য সবচাইতে বেশি ক্ষতি হয় কার। প্রথম আলো নাগরিক সংবাদের প্রতিবেদন, স্বামী স্ত্রীর বিচ্ছেদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানেরা। দুজনেই শিক্ষিত, স্মার্ট, মিলছে না কিছুতেই। তাদের সবচেয়ে বড় সমস্যা ইগো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাদের একটি সন্তান রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী বাচ্চাটি বাবার কাছে 2 দিন থাকবে সপ্তাহে, অর্থাৎ টানা হেসরাত জীবন। সহজেই বলা যায় স্বামী স্ত্রীর ইগোর বলি হলো সন্তানটি। তার বাবা মা হয়তো আবার বিয়ে করবে, কিন্তু তখন বাচ্চাটির কি হবে? ভাঙা পরিবার বলে চারপাশ তাকে উপহাস করবে। এটাই সমাজের বাস্তবতা। টানা হাঁচড়া জীবনে সন্তানের সাইকোলজিতে এক বিরূপ ইফেক্ট পড়ে, শুধু ডিভোর্সের কারণে না। ডিভোর্সের আগে রেমির পারিবারিক অশান্তিও রেমির সাইকোলজিতে বেশ নেতিবাচক ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা আমাদের আশেপাশের অধিকাংশ পরিবারের গল্প। দৈনিক যুগান্তরের প্রতিবেদন, 17 সেপ্টেম্বর 2018। স্বামী স্ত্রীর বৈরিতায় যেসব ক্ষতি হচ্ছে সন্তানের। সংসারে যত সমস্যাই থাকুক, সন্তানের সামনে ঝগড়া করা মোটেই উচিত না। সন্তানের সামনে নিত্যদিন কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি চলতে থাকলে সন্তানের মনে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সময় তাদের আবেগ, মানসিক ও শারীরিক বিকাশেও বড়সড় বাধা হয়ে দাঁড়ায়। সাইকোথেরাপিস্ট অ্যামি মরিন বলছেন, বাবা মায়ের দাম্পত্য কলহ সন্তানের উপরেই সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে এবং ইফেক্টটা পড়ে সন্তানের মেন্টাল হেলথের উপর। আর্টিকেলটি আরও বলছে, বাবা মায়ের এই দাম্পত্য কলহ সন্তানের সাইকোলজিতে রিলেশনশিপ ইস্যু তৈরি করে। সন্তান বুঝে উঠতে পারে না কাকে বিশ্বাস করবে, কে তাকে ভালোবাসে, আদৌ কেউ ভালোবাসে কিনা। রেমির লাইভের সাথে একটু একটু মিল পাচ্ছেন? অপেক্ষা করুন, এখনো অনেক কিছু বাকি, যা বুঝতে আমাদেরকে আরও গভীর স্টাডি করতে হবে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন 2023 সালের 27 জানুয়ারি শিক্ষার্থীদের আত্মহত্যা, পদক্ষেপ নেওয়ার এখনই সময় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। গত 1 বছর 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 60%। ছাত্রীদের মধ্যে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে আত্মহত্যা ঘটনা ঘটেছে প্রায় 9%। আর পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে আত্মহত্যা করেছে 4% শিক্ষার্থী। খেয়াল করলেই বুঝবেন পরীক্ষায় ফেল করার চেয়েও পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা প্রায় দ্বিগুণেরও বেশি।
সব মিলিয়ে দাম্পত্য কলহ একটা সন্তানকে মানসিকভাবে পঙ্গু করতে থাকে, যেমন মাদক সেবন, ড্রাগ আসক্ত হওয়া, কাউকে বিশ্বাস করতে না পারার প্রবণতা, বয়স কম হওয়ায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, অথবা রেমির মতো ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনকে তিলে তিলে শেষ করে ফেলা। রেমির ক্ষেত্রে যেটি হয়েছে, অষ্টম শ্রেণীতে থাকাকালীন তার জীবনে একটি ছেলের আবির্ভাব ঘটে। তার সাথে সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে সে পরিবারকে না জানিয়েই ছেলেটিকে কোর্ট ম্যারেজ করে, যেটা ছিল চরম ভুল একটা সিদ্ধান্ত। কিন্তু রেমি তখন সেটা বুঝতে পারেনি, কারণ বাবা মায়ের দাম্পত্য কলহের জেরে তার সাইকোলজিতে অলরেডি সঠিক আর ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা বিলুপ্ত হয়ে গেছে, অথবা সে প্রচণ্ড সিদ্ধান্তহীনতার দ্বিধা দ্বন্দ্বে ভোগে। পরবর্তীতে রেমি যাকে বিয়ে করে সেই ছেলের মা বিয়ের ব্যাপারটা জানতে পারে। সে রেমিকে মেনে নেয়, কিন্তু রেমির পরিবার বিয়েটা মেনে নিচ্ছিল না। এক প্রকার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে রেমি তার শ্বশুর বাড়ি চলে আসে। এতে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, সে তার পরিবারের থেকে মাথার আশ্রয় হারায়। অনেক আশা নিয়ে সে শ্বশুর বাড়ি আসে, কিন্তু সেখানে এসে উপলব্ধি করে নিজের পিতামাতা এবং পরিবারের মতো করে এই পৃথিবীতে আসলে কেউই আপন নয়। শ্বশুরবাড়ির লোকেরা নানা কথায় তাকে হেয় করত এবং নানা কথার বানে তাকে ঘায়েল করত। মোদ্দা কথা, এই পর্যায়ে এসে সে যেই ট্র্যাপে আটকা পড়ে তার নিজের জীবনের পারিবারিক কলহ, মোটা দাগে ডোমেস্টিক ভায়োলেন্স। এই পর্যায়ে এসে তার এমন একটা অবস্থা হয়, সে না পারছে শ্বশুর বাড়িতে থাকতে, আবার না পারছে নিজ বাড়িতে ফিরে যেতে, কারণ ইতিমধ্যেই সে পরিবারের অমতে এখানে এসেছিল। এই দুই কষ্ট জমতে জমতে রিমি মানসিক ভারসাম্য হারাতে থাকে। এমনকি সে 1 বছর ধরে মানসিক ডাক্তারও দেখাচ্ছিল। ডাক্তার অনেক ঔষধও দিত, যা এক পর্যায়ে আর কাজ করছিল না। তার লক্ষণগুলো দেখে মনে হয় আর 10টা এই পরিস্থিতির মানুষের মতো সম্ভবত সেও যেই রোগে আক্রান্ত হয়, তার নাম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বাংলায় যার নাম সূচিবায়ু রোগ। দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদন, ডক্টর ফাহমিদা আনামের ভাষ্য, সাংসারিক বিভিন্ন অশান্তি, বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাওয়া, যেমন পারিবারিক বা অর্থনৈতিক, আপনজনের মৃত্যু, চাকরিচ্যুত হওয়া, শ্বশুরবাড়ির নির্যাতন, এমন মানসিক চাপে বিপর্যস্ত ব্যক্তি ধীরে ধীরে অবসেশন রোগে আক্রান্ত হয়। আর্টিকেলটি আরও বলছে, এই রোগটি এত বেশি ক্ষতিকারক যে ভুক্তভোগী ছাড়া অন্য কেউ তা অনুধাবনই করতে পারে না। এমনকি অনেকের চিন্তার ধরন ধর্মীয় বিষয় নিয়েও হতে পারে, যেমন নামাজে দাঁড়ালে তাৎক্ষণিক মনে হয় আল্লাহ নেই, অথবা নাস্তিক্যবাদী চিন্তা, নাউজুবিল্লাহ। কখনো সন্দেহ হয় নামাজে কোনো ফরজ বাদ পড়েছে, বা নামাজের সূরা পড়তে গিয়ে কোনো আয়াত বাদ পড়েছে। এই চিন্তাগুলো বারবার আসার কারণে নামাজ ভেঙে রোগী পুনরায় নামাজ আদায় করতে যায়। এভাবে চলতে থাকে এবং শেষ পর্যন্ত নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়। এবং এই রোগটি এতটাই মারাত্মক, দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদন বলছে, পরিবারের কেউ ওসিডিতে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা থাকতে পারে। বংশগত কারণেও অনেক সময় ওসিডি রোগ দেখা দেয়। মোদ্দা কথা, আপনার সংসার ভাঙলো, আপনার সন্তান অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রোগে আক্রান্ত হলো, মোটা দাগে আপনার পরবর্তী প্রজন্মের কেউ আর সুখী জীবনযাপন করতে পারবে না, এবং এই সম্ভাবনাটা অনেক অনেক বেশি। যেমনটা রেমির সাথে হয়েছে। খুব ছোটবেলায় রেমির বাবা মায়ের দাম্পত্য কলহ থেকে রেমির সাইকি প্রবলেম, এরপর সিদ্ধান্তহীনতা আর বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে ক্লাস 8-এ কোর্ট ম্যারেজ, তারপর নিজের পরিবারেও পারিবারিক অশান্তি, ডোমেস্টিক ভায়োলেন্স, আর সবশেষে আত্মহত্যা। শুধু এই সম্ভাব্য রোগ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারই না, এখন আরো বেশ কিছু গল্প বাকি। 11 ফেব্রুয়ারি 2024-এর রিপোর্ট, পত্রিকা দৈনিক খবরের কাগজ। হেডলাইন, মাদকাসক্ত শিশুর 99% ভাঙা পরিবারের। ঢাকা উত্তর মেট্রোর চিফ কনসালটেন্ট ডাক্তার কাজী লুৎফুর কবির খবরের কাগজকে বলেন, মাদক নিরাময় কেন্দ্রে যেসব শিশু চিকিৎসা নেয়, দেখা গেছে তাদের 99% বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে। শুধু বিচ্ছেদ হওয়া পরিবার না, বাবা মায়ের অতিরিক্ত শাসনের কারণেও সন্তানের মানসিকভাবে বিগড়ে যাওয়ার বিরাট সম্ভাবনা আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাবা মা নিজেই জানে না তাদের শাসন বারণ সন্তানের সাথে তাদের কতটা দূরত্ব তৈরি করছে। এটা আমার কথা না, ঢাকা ট্রিবিউনের হেডলাইন। আর্টিকেলে বলা হয়, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরামর্শক রন ইয়াপের মতে, বাবা মা নিজের অজান্তেই কিভাবে সন্তানকে মানসিক ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। যেমন মৌখিক বা মানসিকভাবে সন্তানকে অপমান করা, কারণ এসব মোকাবেলার জন্য সন্তান অভিভাবকদের সামনে নীরব থাকাকেই শ্রেয় মনে করে। সন্তানের কোনো কাজ আপনার পছন্দ না হলে, কিংবা আপনার কোনো কাজ তার পছন্দ না হলে যথোপযুক্ত কারণ থাকা সত্ত্বেও তা ব্যাখ্যা না করা। সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের নিজেদের চাহিদা পূরণের বস্তু মনে করা। বাবা মা হয়তো ভাবছেন তার সন্তানকে সে সঠিক পথে আগানোর জন্যই এত শাসন বারণ করছেন, কিন্তু আদৌ কি তা হচ্ছে? সত্যিকার অর্থেই মানুষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুস্থ স্বাভাবিক জীবন পার করা। কিন্তু মডার্ন দুনিয়া যেভাবে আগাচ্ছে, যেভাবে এক একটা দিন, সময়, মুহূর্ত পার হচ্ছে,
মানুষের পক্ষে বেঁচে থাকাই হয়ে উঠছে চ্যালেঞ্জ। আপনার বা আপনার আশেপাশের কারো যদি রেমির মতো ওসিডি রোগের লক্ষণ দেখা দেয়, খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। সঠিক চিকিৎসায় এ থেকে মুক্তি মেলা সম্ভব। মানুষ সামাজিক জীব। সে তার সুখ দুঃখের কথা একে অন্যের সাথে বিনিময়ের মাধ্যমে মনকে হালকা করে। যখনই সে তীব্র চাপে থাকে কিন্তু কথাগুলো বলার জন্য কাউকে ভরসা করতে পারে না বা মাথা গোজার কোনো জায়গা পায় না, তখনই তার মাঝে মানসিক চাপ জমতে জমতে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার দিকে ধাবিত হয়। আসুন আমরা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নেশা কিংবা নিজেকে বড় দেখানোর ভয়ানক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মানসিক শান্তিকে বিসর্জন না দেই, বরং মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। একে অপরের সুখ দুঃখের কথাগুলো শুনি, একে অপরকে বিপদে আপদে সহযোগিতায় এগিয়ে আসি। আমাদের মাঝ থেকে আর কোনো রেমি এভাবে বিদায় না নিক। আমরা সবাই মিলে চাইলেই তা সম্ভব। আমার আপনার সন্তানের জীবন রেমির জীবন না হয়ে উঠুক।